স্টুডেন্টস, আজ আমরা এসে গেছি চঞ্চল স্যারের ফিজিক্স ফার্স্ট ক্লাসে। আজ আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি এই বিষয়টি পড়ব। তো এই কার্যক্ষমতা শক্তির প্রথমেই আমরা বুঝতে হবে যে কার্য কী। আমরা সারা দিন সকাল ঘুম থেকে উঠেই নানা ধরনের কার্য করি। এই কার্য করবার জন্য আমরা কোথা থেকে রসদ পাই, অর্থাৎ শক্তি পাই? আমরা যে খাবার খাই সেই খাবার থেকেই কিন্তু রসদ পাই। এবার জানতে হবে আমরা যে সারাদিনে এত কার্য করি, সত্যিই কি সবগুলোই কার্য? তো তোমাকে বলা হলো যে যদি একটি দেওয়ালকে তুমি সারা দিন ধরে বল প্রয়োগ করো, বল প্রয়োগ করে যদি সরানো হয় তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। তুমি সারা দিন চেষ্টা করলে, বল প্রয়োগ করলে, পুরো ঘরমাক্ত হয়ে গেলে, কিন্তু দিনের শেষে দেখা গেল যে তুমি দেওয়ালটাকে একটুও সরাতে পারলে না। তাহলে তুমি এসে পুরস্কার দাবি করলে যে আমাকে পুরস্কার দিন, আমি তো সারাদিন কাজ করেছি, কিন্তু পুরস্কার পাবে না, কারণ তুমি দেওয়ালটার একটুও স্মরণ ঘটাতে পারোনি, অর্থাৎ কোনো কাজ করতে পারোনি। তাহলে কার্য করতে গেলে অবশ্যই তুমি যেখানে বল প্রয়োগ করবে সেই বলের প্রয়োগ বিন্দুর কিন্তু স্মরণ ঘটাতে হবে। তাহলে কার্যের সংজ্ঞা কি বলতে পারি? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে বলা হয় যে প্রযুক্ত বল কৃতকার্য করেছে। এখানে ধরে নিচ্ছি যে এফ একটি বল দ্বারা এই বস্তুটিকে বল প্রয়োগ করা হলে, বল প্রয়োগ করা হলো, তাহলে এই বস্তুটির স্মরণ হলো ডি। তাহলে ডি যদি বস্তুটির স্মরণ হয় তাহলে বস্তুটার উপর ওই এফ বল দ্বারা কৃতকার্য ডব্লু সমান হয়ে যাবে এফ ইন্টু ডি। এই কার্য কিন্তু একটা স্কেলার রাশি। দেখো, দুটো ভেক্টর, বল ভেক্টর, স্মরণ ভেক্টর, তা সত্ত্বেও কার্য কিন্তু একটা স্কেলার রাশি। এটা দুটো ভেক্টরের গুণফল। কার্যের একক কি হবে? একক আমরা জানি দু ধরনের, একটা পরম একক আর একটাকে বলে অভিকর্ষীয় একক। পরে দেখছি কি এদের সম্পর্ক। তো পরম এককের মধ্যে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? আর্গ, আর এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। তাহলে এক আর্গ সমান লিখতে পারি কি? এক ডাইন ইন্টু এক সেমি। কেন? আর্গ হচ্ছে কার্য সমান কি? বল ইন্টু স্মরণ। তাহলে বলের একক হচ্ছে ডাইন আর স্মরণের একক সেমি। তাহলে কার্যের একক হয়ে গেল সিজিএস পদ্ধতিতে এক আর্গ বা আর্গ, এটাকে ডাইন সেমি লেখা যেতে পারে। তাহলে এক আর্গের সংজ্ঞা কীভাবে দেওয়া যাবে? তাহলে কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের অভিমুখে এক সেমি সরণ হয় তাহলে প্রযুক্ত কৃতকার্যের মান বলা যাবে এক আর্গ। একই রকমভাবে এসআই পদ্ধতিতে কি লেখা যাবে? এক জুল সমান এক নিউটন ইন্টু এক মিটার। তাহলে কোনো বস্তুর উপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হলে বলের প্রয়োগ বিন্দুর বলের অভিমুখে এক মিটার সরণ হয় তাহলে বলা যায় যে প্রযুক্ত কৃতকার্যের মান এক জুল। জুল আর আর্গের সম্পর্ক নির্ণয় করব। জুল আর আর্গের সম্পর্ক কি? এক জুল সমান কি লেখা যাবে? এক জুল সমান এক নিউটন ইন্টু এক মিটার। আবার আমরা জানি যে এক নিউটন সমান কত? 10⁵ ডাইন, আর এক মিটার মানে কি? 100 সেমি। তাহলে এই দুটোকে গুণ করলে পেয়ে যাব 10⁷ ডাইন সেমি, যাকে বলা হচ্ছে 10⁷ আর্গ। এবার আর একটা এককে আসি, যেটাকে বলছি অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে এই অভিকর্ষীয় এককের মান হচ্ছে কত? গ্রাম সেমি। আর এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় এককটা হচ্ছে কত? কেজি মিটার। 1 গ্রাম সেমি সমান 981 আর্গ, আর 1 কেজি মিটার সমান 9.81 জুল। তো পরম একক আর অভিকর্ষীয় একক এই দুটোর সম্পর্ক তোমরা কীভাবে নির্ণয় করবে? পরম একক আর অভিকর্ষীয় এককের মধ্যে দেখো, পরম একক সমান লেখা যায় অভিকর্ষীয় একক ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে বুঝতে পারছো যে 1 গ্রাম সেমি মনে কত না 981 অভিকর্ষীয় ত্বরণের মান। তাহলে অভিকর্ষীয় একক ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, তাহলে 1 গ্রাম সেমি সমান 981 আর্গ, আবার 1 কেজি মিটার সমান 9.81 জুল। কারণ এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার হচ্ছে মাত্রা। কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা সমান কি? বলের মাত্রা গুণিত স্মরণের মাত্রা। তো বলের মাত্রা কি? mL/t-2, আর স্মরণের মাত্রা কি? L। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি পাওয়া যাবে? mL² t-2।
এবার আসছি বলের দ্বারা বা বলের অধীনে কৃতকার্য এবং বলের বিরুদ্ধে কৃতকার্য। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখেই হয়, মানে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর সরণ যদি সেই দিকেই হয় তাহলে বলা যায় যে প্রযুক্ত বলের দ্বারা বা অধীনে কৃতকার্য হয়েছে। তার একটা উদাহরণ, এখন গাছ থেকে একটা আম পড়লো, তাহলে আমটা কেন পড়লো? বিজ্ঞানী নিউটন যে মহাকর্ষ সূত্র দিয়েছিলেন বা যেটা দেখেছিলেন আপেল পড়ার ঘটনা, একই রকমভাবে যে পৃথিবীটাকে নিশ্চয়ই অভিকর্ষ বল দ্বারা আকর্ষণ করছে, তাহলে অভিকর্ষ বলের অভিমুখ কোন দিকে? নিচের দিকে। আর আমের সরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে এটা কি বলা যায় যে অভিকর্ষ বলের অধীনে কৃতকার্য হয়েছে। এই কৃতকার্যটাকে আমরা ধনাত্মক কৃতকার্য বলতে পারি। এবার হচ্ছে বলের বিরুদ্ধে বা বলের বিপরীতে কৃতকার্য। ধরো কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে যদি এমনভাবে বল প্রয়োগ করা হয় তার সরণ কি হলো? বলের অভিমুখের বিপরীত দিকে হলো, তাহলে বলা হবে বলের বিরুদ্ধে কৃতকার্য করা হচ্ছে। এটাকে ঋণাত্মক কৃতকার্য। একটা উদাহরণ দিই, একটা ঢিলকে উপরের দিকে ছড়া হলো, তাহলে উপরের দিকে ছড়া হলে এটা অভিকর্ষ বলের বিপরীত দিকে এর সরণ ঘটেছে, তাহলে এটা একটা বলের বিরুদ্ধে কৃতকার্য হয়েছে। এবার প্রথমেই বললাম যে আমরা বল প্রয়োগ করলেও যে সেটা কার্য হবেই এমন ভাবার কোনো কারণ নেই। তো একটা তো হতেই পারে যে বল প্রয়োগ করে সরণ যদি না হয় তাহলে কিন্তু কোনো কার্য হয় না। কিন্তু আর একটা বিষয় আছে, বলছে যদি প্রযুক্ত বল ও বলের প্রয়োগবিন্দু সরণ লম্বভাবে ঘটে, মানে তুমি যেদিকে বল প্রয়োগ করলে তা বস্তু সরণ যদি সেই বল প্রয়োগের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে হয় তাহলে কিন্তু বলা যায় যে ওই বল কোনো কার্য করেনি। যেমন একটা ধরো ব্যক্তি সুটকেস নিয়ে সমতল পথে হাঁটতে থাকলো, সুটকেসের সরণ কোন দিকে? সমতলের সঙ্গে সমান্তরাল। আর ব্যক্তিটির যে হাঁটছে সেইটা পৃথিবীর সঙ্গে মানে ভূমির সঙ্গে সমান্তরাল। আর সুটকেসের উপর অভিকর্ষ বলের অভিমুখ কোন দিকে? নিচের দিকে। তাহলে অবশ্যই কী হচ্ছে? সরণ আর বল এখানে পরস্পর লম্ব, তাহলে বলা যাচ্ছে যে এখানে অভিকর্ষ বল কোনো কাজ করেনি, এটা তাহলে একটা কার্যহীন বল। আর একটা উদাহরণ দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই ঘোরার সময় যে কোনো মুহূর্তে, দেখো এই যে এখানে দেখানো হয়েছে ছবিতে আর্থ, এটা সান, যে কোনো মুহূর্তে সরণের অভিমুখ কোন দিকে হয়? এই যে বৃত্তপথের স্পর্শক বরাবর, ব্যাসার্ধের স্পর্শক বরাবর, পরিধির স্পর্শক বরাবর। আর মহাকর্ষ বল কোন দিকে ক্রিয়াশীল? ব্যাসার্ধ বরাবর। তাহলে দেখতেই পাচ্ছি এটা পরস্পর 90 ডিগ্রি। তাহলে এই দিকে বলের অভিমুখ, এই দিকে সরণের অভিমুখ, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বল কোনো কার্য করেনি। এক্ষেত্রে মহাকর্ষ বলকেও বলা যেতে পারে কার্যহীন বল। এবার আসছি ক্ষমতা। ক্ষমতা কি? ধরো কোনো তোমাকে কাজ করতে বলা হয়েছে, একই কাজ দুজনে করলে, কিন্তু যে কাজটি তাড়াতাড়ি করলো তার ক্ষমতা ধরে নেওয়া হয় বেশি। তাহলে কার্য করবার হারকে বলা হয় ক্ষমতা। যে যন্ত্র যত দ্রুত কাজ করতে পারে তার ক্ষমতা কিন্তু তত বেশি। ধরে নিচ্ছি কোনো ব্যক্তি বা যন্ত্র টি সময়ে ডব্লু পরিমাণ কার্য করতে সক্ষম, তাহলে 1 সেকেন্ডে ব্যক্তি বা যন্ত্র কর্তৃক কৃতকার্য কত হবে? W/T। অতএব ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা, যাকে পি দিয়ে প্রকাশ করা, কারণ পাওয়ার সমান W/T। তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার পরম একক সিজিএস পদ্ধতিতে হবে আর্গ/সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে হবে জুল/সেকেন্ড, কারণ কার্য বাই সময়। জুল/সেকেন্ডকে আবার লেখা যায় ওয়াট। এটাই ক্ষমতার হচ্ছে ব্যবহারিক একক। এবার দেখো 1 ওয়াটের যদি সংজ্ঞা দিতে হয়, তাহলে কোনো ব্যক্তি বা যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কৃতকার্য করে তাহলে বলা যাবে যে ওই ব্যক্তি বা যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট। ক্ষমতার মাত্রা কত? ক্ষমতা সমান ক্ষমতার মাত্রা মানে কি? কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে কার্যের মাত্রা কি? mL²t-2 বাই সময়ের মাত্রা টি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে mL²t-3। আরেকটা আমাদের ব্যবহারিক একক আছে যে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। তো এটার আমাদের সংজ্ঞা জানার দরকার নেই, আমরা শুধু হর্স পাওয়ারের সঙ্গে
ওয়াটের সম্পর্ক জানবো। 1 হর্স পাওয়ার সমান লেখা যায় যে 746 ওয়াট। এবার যে আসছি যে শক্তি, তো আমরা ক্ষমতার শক্তি কিন্তু বাস্তব জীবনে অনেকটা গুলিয়ে ফেলি। ধরো দুই বন্ধুকে 1 বালতি করে জল দেয়া হয়েছে, একই রকম দেখতে। এই 1 বালতি জলকে বলা হলো যে সিঁড়ি ভেঙে 2 তলায় তুলতে। প্রথম বন্ধু ধরো 5 সেকেন্ডে 1 বালতি জলটা তুলে দিয়েছে, আর দ্বিতীয় বন্ধুর সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে বলো তো কার শক্তি বেশি? এখন বলা যাবে যে না, প্রথম বন্ধুর তো শক্তি বেশি, সে তাড়াতাড়ি তুলেছে। কিন্তু বিষয়টা তার নয়। কেন নয়? শক্তি দুজনেরই সমান। কেন? শক্তি কাকে বলে? কার্য করবার সামর্থ্যকে। দুজনেই একই কাজ করেছে। তাহলে এদের মধ্যে কি তফাৎ আছে? দুজনের ক্ষমতার তফাৎ আছে। প্রথম বন্ধু দ্রুত গতিতে কাজটা করে ফেলেছে, তাই প্রথম বন্ধুর ক্ষমতা অনেক বেশি, আর দ্বিতীয় বন্ধু ধীরে ধীরে করেছে বলে এর ক্ষমতা কিন্তু কম। তাই তোমরা শক্তি আর ক্ষমতার বিষয়টা বুঝলে। তাহলে শক্তি হচ্ছে কার্য করবার সামর্থ্য, কতটা কাজ করতে পারে, আর ক্ষমতা হচ্ছে কত দ্রুত কাজ করতে পারে। তাহলে এবার দেখো এই শক্তির এককও কী হবে? কার্যের এককের সমান হবে। তা সিজিএস পদ্ধতিতে আর্গ আর এসআই পদ্ধতিতে জুল। এবার যেটা জানবো যে আমাদের এই সিলেবাসে যেটা আছে, প্রধানত শক্তি তো নানা ধরনের, আমাদের সিলেবাসে যেটা আছে যান্ত্রিক শক্তি। মূলত যান্ত্রিক শক্তি মানে কি বলছে? কোনো বস্তু তার গতি বা অবস্থার পরিবর্তন বা আকৃতির পরিবর্তনের জন্য বা একত্রিতভাবে তিনটির জন্য যে পরিমাণ কার্য করিবার সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। তাহলে বিভিন্ন হতে পারে, গতি বেগের জন্য হতে পারে, অবস্থান পরিবর্তনের জন্য হতে পারে, আকৃতি পরিবর্তনের জন্য হতে পারে, বা তিনটি একসাথেও হতে পারে। যান্ত্রিক শক্তি 2 ধরনের, একটা হচ্ছে স্থিতিশক্তি, 2 নম্বরে হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি কাকে বলবো? কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের জন্য বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করিবার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুটির স্থিতিশক্তি বলা হয়। স্থিতিশক্তি কয় প্রকার? 2 প্রকার, অভিকর্ষীয় স্থিতিশক্তি আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কি? ধরে নিচ্ছি যে অভিকর্ষের অধীনে বা বিরুদ্ধে আমরা একটা এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তোলা হলো। তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে এই যে কাজ করার জন্য এই কার্য কি হবে? শক্তিরূপে বস্তুটির মধ্যে জমা হবে। তাহলে এই বস্তুটি যখন এইচ উচ্চতায় থাকবে তখন তার মধ্যে যে স্থিতিশক্তি জমা হবে, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, সেটাকে লেখা হচ্ছে mgh। কি? বস্তুর ভর গুণিত উচ্চতা গুণিত অভিকর্ষজ ত্বরণ। এই স্থিতিশক্তি ধনাত্মক ঋণাত্মক 2 হতে পারে। যদি উপরের দিকে ওঠে অর্থাৎ এইচ যদি ধনাত্মক হয় তাহলে এটা ধনাত্মক হবে, আর যদি পৃথিবী থেকে নিচের দিকে নামে তাহলে হচ্ছে এইচটা ঋণাত্মক হবে, অর্থাৎ টোটাল মানটাও ঋণাত্মক হবে। এবার হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি? বলছে কোনো বস্তু স্থিতিস্থাপকতা ধর্মের দরুন যে স্থিতিশক্তি লাভ করে। কোনো একটা গুলতিকে টেনে ধরলে তার একটা কাজ করে, এর মধ্যে কী করলে? আকৃতির পরিবর্তন করেছো। এই আকৃতির পরিবর্তনের স্থিতিস্থাপকতা ধর্মের জন্য কি করবে? আবার পূর্বের অবস্থায় ফিরতে চাইবে। এর দরুন কি হবে? যে গুলতিতে যেটা রাখবে সেটা কি হবে? দ্রুত গতিতে গতিশক্তি রূপে চলে যাবে। তাহলে স্থিতিশক্তি জমা থাকলেও গতিশক্তি রূপে কিন্তু ছুটে সামনের দিকে গুলতিটা চলে যাবে। এরপর আসছে গতিশক্তি। তাই কোনো গতিশীল বস্তু তার গতির জন্য, তার গতিবেগের দরুন যে কার্য করবার সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। তাহলে এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল থাকলে বস্তুটির গতিশক্তি হবে ইকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তি কিন্তু সর্বদা ধনাত্মক হয়, কারণ এটা ভি স্কোয়ার আছে, নেগেটিভ হলেও ভি এর মান এটা কিন্তু ধনাত্মকই হয়ে যাবে। এবার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা খুব ভালো করে প্র্যাকটিস করবে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র।
যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। যান্ত্রিক শক্তি মানে কি? স্থিতিশক্তি আর গতিশক্তি। এই স্থিতিশক্তি আর গতিশক্তি টোটাল যদি সব জায়গায় সমান হয় তাহলেই বলে দিতে পারি যে মোট যান্ত্রিক শক্তি কিন্তু সর্বদা ধ্রুবক বা নিত্যতা সূত্র। ধরে নিচ্ছি এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায় অবস্থিত একটি বিন্দু এতে তোলা হলো, ওখানে স্থির অবস্থায় আছে। তাহলে এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? mgh। যেহেতু গতিবেগ নেই, স্থির অবস্থায় আছে, তাহলে গতিশক্তি কত হবে? 0। তাহলে মোট শক্তি কত হবে? mgh, 0 প্লাস mg। এবার ধরে নিচ্ছি যে বস্তুটি অবাধে পড়ছে, অবাধে x দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে হাজির হলো, আর বি বিন্দুতে বস্তুটির গতিবেগ হলো স্মল ভি। তাহলে দেখো, তাহলে এখন স্থিতিশক্তি কত? mg, আগে ছিল এইচ উচ্চতা, এখন নেমে গেছে এক্স উচ্চতা, তাহলে এখন উচ্চতা কত? এইচ মাইনাস এক্স। তাহলে এখন স্থিতিশক্তি হয়ে গেল mg এইচ মাইনাস এক্স। গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। আবার দেখো, তোমরা প্রথম এর দিকে পড়েছ যে কি, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fx বা 2as। এক্ষেত্রে অভিকর্ষের ক্ষেত্রে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gx। তাহলে এখানে যেহেতু স্থির ছিল, তাহলে ইউটাকে কি লেখা যায়? 0। তাহলে ভি স্কোয়ার সমান কি লেখা যেতে পারে? 2gx, যেহেতু x স্মরণ হয়েছে, তাহলে ভি স্কোয়ার সমান 2gx বসিয়ে দিলে গতিশক্তি কত হবে? mgx। তাহলে মোট শক্তি কত হবে? mgh, মানে মোট স্থিতিশক্তি প্লাস মোট গতিশক্তি। তাহলে mgh মাইনাস এক্স প্লাস mgx সমান কি হবে? mgh। তাহলে দেখো, এ বিন্দুতেও mgh পেয়েছো, বি বিন্দুতেও mgh। এবার দেখা যাক যে একবারে মাটিতে স্পর্শ করার মুহূর্তে কি হবে? ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ সি বিন্দুতে ধরে নিচ্ছি গতিবেগ ভি ড্যাশ। তাহলে এখানে স্থিতিশক্তি কত হবে? 0, কেননা এটা একবারে ভূমিতেই আছে। তাহলে মোট গতিশক্তি তাহলে কত হবে? হাফ এম ভি ড্যাশ স্কোয়ার। একই রকমভাবে এটা যেহেতু মোট এইচ স্মরণ হয়েছে আর স্থির অবস্থা থেকে পড়েছে, তাহলে ভি ড্যাশ স্কোয়ার সমান লেখা যায় 2gh। তাহলে ইউটা কত হবে? 0 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে দেখো হাফ এম ইন্টু 2gh সমান mgh। তাহলে দেখা যাচ্ছে যে এ বি সি প্রত্যেক বিন্দুতেই মোট কিন্তু শক্তি কি হবে? সমান। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু mgh হচ্ছে। তাহলে যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে। তাহলে তোমরা খুব ভালো করে এই নোটগুলি খাতায় লিখে এবং বই দেখে খুব ভালো করে বুঝে বুঝে পড়বে। কোনো যদি অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করবে, আর এই জিনিসটা বোঝার পর তোমরা গাণিতিক প্রশ্নগুলি করবে। আজকে এইটুকুই, ধন্যবাদ।